মানে তাদেরকে কি বলবেন? গণতান্ত্রিক রাষ্ট্র, আমি আপনাকে বলি, গণতান্ত্রিক রাষ্ট্র আপনি রাজনীতি করবেন রাজনীতির ভাষায়, আপনি রাজনীতি হবে প্রকাশ্য দিবালোকের মতো, কিন্তু আপনি কখনো ছাত্রলীগ, কখনো আপনার ছাত্র শিবির, এটা তো হয় না। আপনার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা ছিল ছাত্র শিবিরের, তাদের প্রত্যেকের পাশে ছাত্রলীগের লেবাস আছে ভাই, এটা অস্বীকার করেন না, মিডিয়ার যুগ। কৌশল, রাজনীতিতে কৌশল, ছাত্র রাজনীতি হোক আর যে রাজনীতিতে কৌশল থাকতে পারে। কৌশলে আপনি জনগণকে তো বোকা বানাতে পারেন না, আপনার ছাত্র সমাজের বোকা বানাতে পারেন না। ছাত্র সমাজ কি বোকা? যারা ভোট দিচ্ছে, ছাত্র সমাজ যারা ভোট দিচ্ছে তারা কি বোকা? ডাকসু নির্বাচনে ছাত্র সমাজ না এখানে। তানভীর ভাই, আমি একটা কথা বলি, এই নির্বাচন নিয়েই আমার যথেষ্ট পরিমাণ মানে রয়েছে, সন্দেহ রয়েছে যে এই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নির্বাচনগুলো হয়েছে কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আপনি দেখেন, সাপোজ এক্সাম্পল দিই, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন যদি মানে এই 32,000 ভোটার, ঠিক আছে, ওই দিন ভোট কেন্দ্রে আসতো আর যদি ভোট দিত, তাহলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা স্বপন আমার দোকানে তো আড্ডা বেশি দেই, ওই দোকানে দাঁড়াবার মতো জায়গা থাকতো না। কিন্তু আমি শেষ করি, আমরা কিন্তু ওই দিন দেখছি একবারে ফাঁকা, লাইনের সারিও দেখছি কিন্তু মানে আমি মনে করি যে কারচুপির কথা প্রসঙ্গ আনছেন, অবশ্যই অবশ্যই। তাহলে আপনি মনে করেন যে এই সময়ের জন্য মানে জামাত বা ছাত্র শিবির এরা খুব শক্তিশালী, যারা কারচুপি বিএনপি বা ছাত্র দলকে টেক ওভার করে কারচুপি করতে পারে, এত বেশি শক্তিশালী আপনি মনে করছেন? শিক্ষা মন্ত্রণালয় অধিকাংশ এটা প্রত্যক্ষদর্শী এবং আমি ভুক্তভোগী, আমি নিজেও চাঁদা দিই। দুঃখজনক, আপনার পার্টির মহাসচিব, হ্যাঁ, সেকেন্ড চিফ, হ্যাঁ, আপনি নিজে চাঁদা দিতে পারবেন? ব্যবসাটা আসলে আমি ফেসেবল, আমি নিজে করি না, অন্যজন করে। আমি যদি একটু উল্লেখ করি, কাপ্তান বাজার, আচ্ছা আচ্ছা, সেখানে ফুটপাতে প্রতিদিন আমাকে আগে আওয়ামী লীগের আমলে এটার চাঁদা ছিল আমার 6,000 টাকা, এখন 9,000 টাকা দিতে হয় পার ডে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা একটা নতুন পরিবেশ পরিস্থিতি পেয়েছি। এই পরিবেশ পরিস্থিতির ভিতর দিয়ে আমরা চলছি এবং এই পরিবেশ পরিস্থিতিটা ভালো না মন্দ, এই মূল্যায়নটা আমাদের সকলের। এই অবস্থার প্রেক্ষিতে আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ 4 জন অতিথি আইটিভি বাংলার আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে জানাচ্ছি আইটিভি বাংলার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ তানভীর আজাদ আমার বাম পাশে, উনি ডেইলি নিউজ 10 এর প্রকাশক এবং সাবেক ছাত্রনেতা। আমার পাশে আছেন দীপক শীল, উনি সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র উন্নয়ন কেন্দ্রীয় কমিটি। পাশে আছেন আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক, লেবার পার্টি। এটিএম কামরুল হাসান, যুগ্ম মহাসচিব, প্রগতিশীল জাতীয়তাবাদী দল, 12 দলীয় জোটের শীর্ষ নেতা। তাছাড়া আমি আপনাদেরকে সহায়তা করছি সঞ্চালক হিসাবে কায়সার আহমেদ। সকল দর্শক শ্রোতাদের আইটিভি বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি তানভীর আজাদের কাছে। তানভীর ভাই, কেমন আছেন? ভালো আছেন না? তো এখন তো দেশ ফেসিবাদ মুক্ত, বর্তমান সরকারের দাবি অনুযায়ী স্বাধীন। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন। স্বাধীনতা বাংলাদেশে একবারই হয়েছে, সেটা 1971-এ। আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমাদের স্বাধীনতা আমরা একবারই পেয়েছি। আমরা আওয়ামী লীগের রেজিম এবং যে একনায়কতন্ত্র থেকে আমরা মুক্ত হয়েছি 24-এর 5ই আগস্ট। এবং নির্বাচনী যে ডামাডোল, এখন নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এখন এই নির্বাচনে সামগ্রিক যে প্রেক্ষাপট এখনো সন্তুষ্টজনক নয়, মানুষের মধ্যে এখনো একটা দ্বিধাদ্বন্দ্ব বিদ্যমান। এখনো অনেক বিজ্ঞ রাজনীতিবিদরাই বলে যে নির্বাচন কি আসলে হবে কি।
তো সেই ক্ষেত্রে আমরা একটা সুষ্ঠু যে নির্বাচনের ধারাবাহিকতা, সেখান থেকে আমরা দীর্ঘদিন যাবতই সেটা থেকে আমরা দূরে সরে আছি। বিশেষ করে 2008 সালে বড়দিন ফখরুদ্দিন যে নির্বাচন দিয়ে গেল, 2014 সালে আমরা একটা নির্বাচন দেখলাম, একতরফা নির্বাচন। 2018 সালে একটা নির্বাচন দেখলাম, যেটাকে অনেকেই দিনের ভোট রাতে হয়েছে এমন ভাবে বলে। আবার 24-এ একটা নির্বাচন আওয়ামী লীগ যেটা করলো, অনেক রাজনৈতিক দলে অংশগ্রহণ করে। তো বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু 5ই আগস্ট এবং আওয়ামী লীগ সরকারের যে পতন, সেই পতনের যে প্রেক্ষাপট, সেটার পিছে ঘটে যাওয়া অনেক কিছু বিষয় সম্পৃক্ত। সেই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে আমাদের যে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার কোনো কিছু আসলে বাস্তবায়ন হয়নি। এটাই সত্য কথা। আপনি যদি দেখেন যে আমরা যখন 5ই আগস্টের পর আওয়ামী লীগের পতন হলো, আপনাকে এটা কি চিন্তা করা যায়, একটা মসজিদের ইমাম সহ আপনি পালায় চলে গেছে। সেখানে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, আওয়ামী লীগের পতনের পরে যে আপনার রাষ্ট্রীয় একটা সংস্কারের কথা উঠলো, এবং রাষ্ট্রীয় যে সংস্কার, রাজনৈতিক সংস্কার, কিন্তু আমরা নিজেরাই তো সংস্কার না, আমরা নিজেরাই তো পরিবর্তন হতে পারছি। দেখেন আজকে নির্বাচনে আপনি এখন রাজনৈতিক যে প্রেক্ষাপট, এখন আদর্শের রাজনীতি নাই, আদর্শের কোনো রাজনীতির ন্যূনতম আদর্শ রাজনীতি নাই। আপনি দেখেন এবার বিএনপি দীর্ঘদিন যাবৎ আপনার ভোটের দাবিতে তাদের দীর্ঘ চলমান যে আন্দোলন সংগ্রাম, এখানে তারা যুগপৎ আন্দোলন করেছে, অসংখ্য দল তাদের সাথে ছিল। এই অসংখ্য দলগুলোর মধ্যে যখন নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো, আপনি দেখেন অনেক রাজনৈতিক দল তাদের দল বিলুপ্ত করে দিয়ে, আপনার আদর্শ বিলুপ্ত করে দিয়ে, আপনি যে আমি আমার সাথে যুগপৎ আন্দোলন হতে পারে, আদর্শের একটা মিল থাকতে পারে, কিন্তু অবশ্যই ভিন্ন দলে ভিন্ন একটা আদর্শের জায়গা থাকবে। কিন্তু দেখা গেল কি, আপনার এই যে নির্বাচনে বিএনপির শরিক দলগুলোর মধ্যে অনেকেই আপনার তার নিজের দল, দেখেন তারা তাদের মধ্যে প্রথমে বিএনপি যে জোটের রাজনীতি শুরু করলো 18 সালে, একটা বৃহত্তর জোট ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে নির্বাচন করলো, পরবর্তীতে বিএনপি সেই জোটের রাজনীতি কিছুটা ধারাবাহিক ব্যক্ততা ঘটলেও পরবর্তীতে তাদের আমরা দেখেছি 12 দলীয় জোট, সমমননা জোট, এবং আপনার বিজেপি আমদানি রহমান পার্থ সাহেব, আপনার বিপ্লবী ওয়াকাস পার্টির সাইফুল হক সাহেব, জুনায়েদ সাকি। তো এই যে পরবর্তীতে নির্বাচনী ডামাডোলে এসে দেখা গেল কি, 12 দলীয় জোটে আপনার যদি দেখেন যে আপনি যে আমরা যে একটা নির্বাচনের জন্য যে দীর্ঘ বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের বৃহৎ আন্দোলন এবং এতগুলো দল একসাথে বিএনপিকে সমর্থন দেওয়া, পরবর্তীতে এসে দেখা গেল কি ভয়াবহ একটা রাজনৈতিক আপনার এটা কি বলা যায় যে রাজনীতি যে একটা ভুল বার্তা, সেটা দেখা গেল 12 দলীয় জোটের 2 জন রাজনৈতিক দল তাদের দল বিলুপ্ত করে দিয়ে শুধুমাত্র এমপি হওয়ার জন্য, শুধুমাত্র ভোগ বিলাসিতার রাজনীতির জন্য তারা কি করলো, তাদের রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়ে ধানের শেষ প্রতীকে নির্বাচনের জন্য তারা গেল। সেই ক্ষেত্রে দেখা গেল আপনি জাতীয় দলের এহসানুল্লাহ সাহেব, তার এই দলটা তার বাবার হাতে ধরা গেল, সেই দলকেও সে বিলুপ্তি করে চলে গেল। এখন পরবর্তীতে আপনি দেখেন আজকে আমরা 5ই আগস্টের পরে আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল, তারা একটা প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম করলো এনসিপি। তাদের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল, তারা একটা রাজনৈতিক পট পরিবর্তনের বিশাল ভূমিকা রাখবে, তরুণ প্রজন্মের একটা যে ভূমিকা রাখবে। আমরা তখন থেকে শুনতে পেলাম নাহিদ ইসলাম আগামী দিনের প্রধানমন্ত্রী, এটা যার যার দলের থেকে তাদের আদর্শিক নেতাকে তারা সামনের দিকে আগায় রাখবে, এটাই স্বাভাবিক বিষয়। আমরা দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়ে উনি বলতেছে 150 থেকে 200 আসন নিয়ে ওনার সংসদে যাবে। আমরা দেখলাম গণ অধিকার পরিষদের যেই গণ অধিকার পরিষদকে দেখলাম যে তারা নুরুল হক নুরুল সাহেব বললো যে তারা স্টার্টিংটা বিএনপির হাতে দিবে না, সেখানে তার দলের সাধারণ সম্পাদক সেক্রেটারি জেনারেল রাশেদ খান এই বৈষম্য বিরোধী আন্দোলন 2018 সালে কিন্তু এই যে হাসান মামুন এখন যে ভারপ্রাপ্ত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হয়েছে, এবং আপনার এই তাদের নেতৃত্বে নুরুল হক নূর, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, এই তাদের নেতৃত্বেই হয়ে আসলো। পরবর্তীতে এটা দেখা গেল এই বৈষম্য বিরোধী আন্দোলনই কিন্তু 24 আইসা একটা বৃহত্তর পরিসর এবং সারা বাংলাদেশের মানুষের একটা আবেগের জায়গা তৈরি হলো, এবং সেখান থেকে আওয়ামী লীগের পতন হলো। কিন্তু আমরা যে নতুন রাজনীতি সংস্কার এবং যে নতুনত্ব রাজনীতি, তরুণ প্রজন্মের যে নেতৃত্ব জায়গা, সেটা কিন্তু আমরা এখন এই পর্যায়ে এসে আমরা কি দেখলাম, এনসিপি চলে গেল কোথায়, জামাতের সাথে। আসন কয়টা? 30টা।
নুরুল হক নূর সাহেব চলে গেল কোথায়? আপনার আসন কয়টা? তার দলের সেক্রেটারি জেনারেল পদত্যাগ করে ঝিনাইদহকে নির্বাচন করতেছে ধানের শীষে যোগ দিয়ে। উনি মোটর গাড়ির প্রতীক নিয়ে নির্বাচন করতেছে। মূলত আমরা আদর্শের যে রাজনীতির জায়গাটা সেটা দিন দিন আমাদের ভোগবিলাসিতার রাজনীতিতে পরিণত হচ্ছে। এটার ভয়াবহ দিকটা কিন্তু আমরা আওয়ামী লীগের সময় আমরা এটার ভয়াবহ দিক লক্ষ্য করছি। বদি এমপি হয়েছে, মোহাম্মদ আজকে এমপি করা হয়েছে, এরকম অসংখ্য দুর্নীতিবাজকে আপনার ওই ব্যবসায়ীটার নামটা আমি ভুলে গেছি, কাতারের এক বড় ব্যবসায়ী, হ্যাঁ লক্ষ্মীপুরের নামটা আমি ভুলে গেছি, কেউ যদি জানেন, উনি দেখা গেল বিশাল একটা অ্যামাউন্ট অর্থ কেলেঙ্কারি দেয়, পরবর্তীতে সেখানকার এখনো সেখানকার জেলে আছে কিনা। তো এখন বিষয় হচ্ছে আওয়ামী লীগের যে বিষয়গুলোর কারণে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের আজকে এই পরিস্থিতি, সেটার যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, কিন্তু সেটা এই পর্যায়ে এসে আমরা দেখতে পেলাম যে আমরা সম্পূর্ণভাবে আশাহত। আজকে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমি গতকালকে দেখলাম স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের যিনি সদস্য সচিব সাবেক, ওনাকে নির্মমভাবে গুলিতে উনি মারা গেলেন। ইভেন আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিলানী সাহেব, উনি একটা বক্তব্য কালে উনি দেখাচ্ছিল শাল খুলে যে আমি বুলেট প্রুফ প্রোটেকশন নিয়ে আমাকে চলতে হচ্ছে। এটা তো আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা স্বাধীন একটা রাষ্ট্র, এখানে আমরা এত বড় একটা আন্দোলনের মাধ্যমে 17 বছরের একটা যে জগৎ পাথর আমাদের উপরে চেপেছিল আওয়ামী লীগ, সেটাকে আমরা সরাইতে সক্ষম হইলাম। কিন্তু এরপর এই পর্যায়ে এসে কেন আমাদের তরুণদের নেতৃত্বে একটা আর কি আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি হয়ে শেষ পর্যন্ত 17 বছর আওয়ামী লীগের যে শাসনামলের পতন হলো, এই তরুণরা আজকে কেন তাদের আর কি পথ হারানো? এই পথ হারানোর পিছে কিছু কূটকৌশল রাজনীতি যেটা থাকে, আমাদের রাজনীতিবিদরা আসলে নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি হতে দিতে চায় না। এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন আছে, আবার হচ্ছে এগুলা অন্য রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো ছোট রাজনৈতিক দলগুলোকে ওইভাবে বিকাশিত হতে দিতে চায় না। এটা যেমন সত্য, আবার একটু প্লিজ, সেটা হচ্ছে ছোট যে রাজনৈতিক দলগুলো, বড় নেতা, ছোট দলের বড় নেতা, তাদেরও কিছু যে চরিত্রগত রাজনৈতিক চরিত্রগত কিছু দৃষ্টিকটু যে বিষয়, এবার তো এটা প্রমাণিত হয়ে গেল যে যারা মঞ্চে এক কথা বলতেছে, সন্ধ্যার সময় এক কথা বলতেছে, রাতের অন্ধকারে এক কথা বলতেছে, তাহলে আমরা সাধারণ জনগণ যারা আম জনতা, যারা রাজনীতি করে না, তারা কোন কথাটা বিশ্বাস করবে? আপনার মঞ্চের কথাটা, নাসিরউদ্দিন পাটোয়ারি মঞ্চের কথাটা যেটা বলতেছে সেটা বিশ্বাস করবে, নাকি 30টা আসন নিয়ে জামাতের সাথে যে একটা সমঝোতা করলো এনসিপি সেটা বিশ্বাস করবে? তাহলে ভাই আপনি যদি 150 থেকে 200 আসন, আপনি যে বক্তব্যে বললেন 150 থেকে 200 আসন পেয়ে আপনি সরকার গঠন করবেন, সেখানে আপনি এত সক্ষমতা থাকলে আপনি 30টা আসন নিয়ে কেন জামাতের সাথে আপনি সমঝোতা করলেন? আর কেনই বা এখনই নির্বাচন করতে হবে? উদীয়মান রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, এখনই নির্বাচন করতে হবে, এখনই এমপি হতে হবে, এখনই পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টের রাজনীতি তো সকল রাজনীতি না, রাজপথের রাজনীতির উপর কোনো রাজনীতি হয়। যে আপনার কথায় বাস্তবতা ফুটে উঠেছে, সারা বাংলাদেশে যে পরিস্থিতি, এটা এখন একদম প্রান্তিক লেভেলেরও একটা লোক সে মূল্যায়ন করতে পারে, এবং শত ফুল ফুটতে দাও, এরকমের একটা কথা আছে। সেই কথারই যে একটা প্রতিফলন, এবং সেই প্রতিফলনের জায়গা থেকে আপনাদেরকে এই আমাদের আইটিভি বাংলার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি যে পরিস্থিতিটা তুলে ধরলেন, সেখানে আগের পরিস্থিতির চেয়ে এখনকার পরিস্থিতি, আমরা চাই যে একটা খারাপ কিছুকে অপসারণ করে একটা ভালো কিছু হওয়ার। আপনার বক্তব্যে সেটা ফুটে উঠেছে যে আমরা সেই জায়গাটা আসলে অ্যাচিভ করতে পারিনি, অর্জন করতে পারিনি। এখন আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতিতে প্রত্যেকটা সেক্টরেই একটা আঘাতগ্রস্ত এবং বিপর্যস্ত। সেক্ষেত্রে অনলাইন মিডিয়া, তারপরে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সাংবাদিকতা, মানুষকে তথ্যপত্র দেওয়ার জন্য যে পরিস্থিতি, এই পরিস্থিতি নাই। এবং প্রথম আলো, ডেইলি স্টার, নিউজ, তার সম্পাদক নুরুল ইসলাম লাঞ্ছিত, প্রথম আলো, ডেইলি স্টার তারা বশীভূত এবং দুষ্কৃতিকারীদের শিকার। এই বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। এটা তো আঘাত আজকের না, পূর্বে থেকে আঘাত প্রিন্ট মিডিয়ার উপর, ইলেকট্রনিক্স মিডিয়ার উপর, অনলাইন যারা বর্তমানে নিউজগুলো আছে তাদের উপর আক্রমণ হচ্ছে। আর এগুলো সম্পূর্ণ
আক্রমণটা আসলে এখানে যেহেতু মানে বিভিন্ন কারণে আক্রমণ হয়, তো আমরা যারা রাজনীতি করি বা দেশের গণতন্ত্রের জন্য কথা বলি, আসলে আমরা কখনো এটা কাম্য করি না যে একটা ডেইলি স্টার পত্রিকার মতো এবং প্রথম আলোর মতো এবং অন্যান্য যারা আছে তাদের উপর আঘাত হোক। কারণ এদেশের সাংবাদিকরা যে কত কঠিন এবং তারা কতটুকু পরিশ্রম করে জনগণের জন্য খবর সম্প্রচার করে থাকে, এটা খুবই একটা দুঃখজনক বিষয়। আমরা প্রগতিশীল দল বিএনপির পক্ষ থেকে এটা সম্পূর্ণ নিন্দা জানিয়েছি এবং আবারও এখানে আইটিভি চ্যানেল থেকে আমি নিন্দা জানাচ্ছি যারা এই কাজগুলি করেছে। অবশ্যই এটি একটি মানে নিন্দনীয়। এবং নিন্দনীয় নিন্দনীয় ও একটা রাষ্ট্রের একটা মানে আঘাত আনার একটা এই জন্য আমি আবারও নিন্দা জানাচ্ছি যে এইগুলো যদি না হয়। বর্তমান সরকার যেভাবে এসেছে, যে আপনারা জানেন গণজোলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারকে বিতাড়িত করে এদেশে এসেছে রাষ্ট্র পরিচালনা, কিন্তু সংস্কার বলি আমরা, সেই সংস্কারের মধ্যে আমরা নাই। কেন নাই? সংস্কারের কথা বলে ওই যে আদত সাহেব বললেন যে সকালবেলা এক কথা বলি, রাতের বেলা এক কথা বলি। জিনিসগুলো এরকমই হয়ে গেছে যে আমরা সংস্কার কথা বলতেছি, কিন্তু সংস্কার কথা বলে আদৌ আমরা সংস্কার কোনো দিকে আগাচ্ছি না। কারণ আগাচ্ছি না এই জন্যই যে আমি যদি সমস্যা করতে চাই, আমি নিজেই ধরা, যার জন্য আমি সমস্যা করতে পারতেছি না। ইউনূস সাহেব সরকার আছেন, কিন্তু ওনার যে কাজগুলো ছিল করার দেশের মানুষের জন্য, মানুষ একটা ভালো একটা আশা করছিল উনি একটি সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন এবং একটি দেশে সুশাসিত একটি যে পরিচালিত দেশ, সেটা উনি এভাবে কিভাবে পরিচালনা করবেন, কিন্তু উনি তা করতে পারেন নাই, ব্যর্থ। জানি না কেন ব্যর্থ, এটা আপনারাই ভালো জানেন। যাই হোক, আমি বলতে চাই যে আদর্শ রাজনীতিটা, যে আদর্শ রাজনীতি আদৌ কি আছে কিনা আমার মনে হয় না। ভোগের রাজনীতি চলছে। প্রত্যেকটি মন্ত্রণালয় থেকে শুরু করে আমলা এবং তান্ত্রিক যারা আছে, রাজনীতি যারা আছে, প্রত্যেকেই এই দুর্নীতির সাথে জড়িত। আর এই দুর্নীতির সাথে জড়িত বিদায় দেশ কখনো উন্নয়নের পথে বা জনগণের কল্যাণে কখনোই আগাবে না, শুধু ভোগ করে যাবে, জনগণকে কিছু দিয়ে যাবে, জনগণের কাছ থেকে শুধু নিবেই। আমরা শুধু জনগণ থেকে শুধু নেওয়ার জন্যই বসছি, দেওয়ার জন্য বসি নাই। এখন যে বর্তমান রাজনীতি, এখন আমাদের বর্তমান বিএনপির চেয়ারপারসন দায়িত্ব পেয়েছেন তারেক সাহেব। এখন উনি যদি পূর্বের শিক্ষা থেকে কিছু শিক্ষা অর্জন করে থাকে, আমরা দেখতেছি, আশা করতেছি, এবং তার এতে যে উনি বর্তমানে আগামীতে দেশ পরিচালনার মতো যোগ্য ব্যক্তি হয়ে উঠেছেন এবং আমরা ওনাকে সাপোর্ট করি ভারতীয় জনতার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, যে উনি আগামীতে একটি সুন্দর একটি দেশ পরিচালনার দায়িত্ব নেবেন, জনগণকে একটি সুন্দর একটি উপহার দেবেন এবং ওনার যে ওয়াদা, সেই ওয়াদাগুলো একটি উপায় দেওয়া আছে, সেইগুলো এই জনগণের কল্যাণের কাজে ব্যবহৃত করবেন। তো এখানে আমি আপনার সাথে একটু সম্পর্ক, যে দৃষ্টিভঙ্গিটা এরকম যে শিক্ষা থেকে শিক্ষা নেয়া, এটা একটা মূল্যবান কথা বলে। তাহলে এই যে বিগত যে 17 বছরের ফেসিবাদী যে সরকার ছিল, তাদের যে অন্যায়, নিপীড়ন, গুম, হত্যা, এবং তাদেরকে এই দেশের জনগণ অভ্যুত্থানের মাধ্যমে যেতে বাধ্য করছে, কিন্তু সেই শিক্ষা থেকে যদি আমরা শিক্ষা নিতাম, তাহলে কোন শিক্ষা নিলাম? সেটা কি আপনার পজিটিভ শিক্ষা নিলাম, দেশের জন্য শিক্ষা নিলাম, না তার চাইতে আরো দ্বিগুণ বেগে একটা খারাপ পরিস্থিতির মধ্যে ধাবিত হলাম? অবশ্যই একটা খারাপ পরিস্থিতি ধাবিত হলাম। যে 17 বছর যে শাসন হয়েছে, স্বৈরাচারী এক নায়ক শাসন, এই শাসন তো আসলে ওই মানুষকে গুম করা, খুন করা এবং কি বলে গায়ের জোরে মানুষকে কাছ থেকে হাতিয়ে নেওয়া, দিনে দুপুরে মানুষকে কি বলে আঘাত করা, ওই ভারতের সীমানায় ফেলানির মতো জ্বলে থাকা, এগুলো কোনো কিছু প্রতিবাদ হয় নাই। আমরা ভারতের সাথে এমন সুসম্পর্ক করেছি যে আমার ক্ষমতা টিকে থাকতে হবে, সেই টিকে থাকার জন্য উনি যা যা করা দরকার করছে, কিন্তু করার ফলে একটা শুধু আদৌ বাংলাদেশ না, সারা বিশ্বে যারা এমন অবস্থা করছে, এইভাবে শাসন চালাইছে দেশ, তারা কেউ টিকতে পারে নাই। কেন টিকতে পারে নাই?
কারণ স্বৈরাচারী শাসন এই দেশের জনগণ কখনো সমর্থন করে নাই আর করবেও না। যদি আবারও কেউ এরকম কোন নমুনা নকশা, নীল নকশা তৈরি করে থাকে, তার একই অবস্থা হবে। সেই ভরসাটা তো আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমরা এই কারণে যে পূর্বের শাসনটা কি ছিল, সেই শাসন থেকে যদি লার্নিং নিত, শিক্ষা নিত, তাহলে অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট আসতো, পরিস্থিতির উন্নয়ন হতো। তাহলে সেই শিক্ষাটা দিয়ে আমরা যখন এখন পারছি না, তেমনি ফিউচারেও, ভবিষ্যতেও আসলে কতখানি পারবো বলে আপনি আশাবাদী? না, আমি আপনার এই কথাটাতে আশাবাদী আছি, কারণ বর্তমান তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, উনি কিছুদিনের জন্য আছেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যায়, আমার ভোট আমি দিতে পারি, তাহলে আশা করি যে বর্তমান কি বলে জাতীয় শক্তির চেয়ারপারসন, উনি অবশ্যই সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এবং দেশের কল্যাণে কাজ করবে। এবং ভবিষ্যতে এমন কিছু মানে কালো দাগ খেতে হয় ওনার, লাল দাগ খেতে হয়, এমন কিছু আর করবেন আমার মনে হয়। আমি ওনার মানে যেতটুকু আমি আমার জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে আমি নিচ্ছি যে উনি ভবিষ্যতে এমন কিছু আর করবে কিনা আমার জানা নেই, যে হাসিনার মতো বা অন্যান্য সরকার এরশাদের মতো, ঠিক আছে, কোন স্বৈরাচারী আচরণ উনি করবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে উনি এদেশের 18-20 কোটি মানুষকে নিয়েই একটি সুন্দর দেশ পরিচালনা করবেন এবং জনগণের কল্যাণের জন্য কাজ করে যাবেন। আপনার মনে হচ্ছে, মনে হওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু বাস্তবতা একটা জিনিস, মনে হওয়াটা আর একটা জিনিস। সম্মানিত আমি দীপক শীল দাদা, আপনার কাছে একটা প্রশ্ন। আপনি ছাত্র ইউনিয়নের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এবং ছাত্র ইউনিয়নের বিগত দিনের ইতিহাস যদি আমরা একটু ঘাটাঘাটি করি, তাহলে দেখা যাবে যে 1952 সালের ভাষা আন্দোলন, 52 সালেই তো ছাত্র ইউনিয়ন আপনার প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে থেকে ধারাবাহিকভাবে ছাত্র ইউনিয়নের যে ভূমিকা, তো এই অবস্থার ভিতর দিয়ে আমাদের এই দেখা গেল যে এই ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যে প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গাটা কতটুকু আসলে পূরণ হয়েছে আমাদের এই দেশের প্রেক্ষাপটে, কতটুকু আমরা আসলে অর্জন করতে পেরেছি? এই ছাত্র ইউনিয়নের ভূমিকা কি ছিল এটাও জানি, যে ছাত্র ইউনিয়ন বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে আমরা 4 জন তাজা প্রাণ হারিয়েছি, 4 জন ছাত্র ইউনিয়নের। তো সেক্ষেত্রে আপনি মনে করেন কি যে আমরা সঠিক লাইনে দেশে হচ্ছে, এবং আপনাদের ভূমিকা এখন কোন পর্যায়ে, যেহেতু ছাত্র ইউনিয়নটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী একটা সংগঠন, এবং আপনি তার সর্বোচ্চ লিডারশিপে ছিলেন আপনি? ধন্যবাদ আইটিভির সকল দর্শক শ্রোতা, উপস্থাপক এবং সহ আলোচক সকলকেই আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রশ্নটা আসলে খুবই কঠিন একটা প্রশ্ন, আবার যদি বলতে হয় এটা আসলে সহজ প্রশ্ন। এক কথায় যদি উত্তর দেই যে আসলে চেয়ারটা ঠিকই আছে, শুধু চেয়ারে যে বসবে সেই মানুষটার পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে গত 18 মাস। আমরা যদি সেটা দেখি, আমরা আসলে লড়াই করেছি। অনেকেই বলে 36 দিন আসলে আন্দোলন করেছে, 36 দিন আন্দোলনের ফলে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত, কিন্তু এটা একবারে একটা ভুল ধারণা। এই কথাটা যারা বলে তারা একটা সুবিধাবাদী চরিত্র, যারা এই সমসাময়িক কালে আপনারা দেখবেন, আমি মাঝে মাঝে এই কথাটা বলার চেষ্টা করি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে একটা শ্রেণী তৈরি হয়েছে যারা আসলে টোটালটি সুবিধাবাদী। ওই সময় গেলে আওয়ামী লীগের আমলে, ঠিক আছে, আওয়ামী লীগের এক ধরনের সুবিধা নিচ্ছে, ঠিক আছে। আমরা যদি মানে ধরেন সাপোজ মনে করেন জুলাই অভ্যুত্থানের বড় নেতা আমরা দেখি সার্জিস আলম, ঠিক আছে, সে তো একবার পদে ছিল। আমরা দেখি শিবিরের সভাপতি, সেক্রেটারি, ঠিক আছে, একবার সরাসরি সে ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল তারা। মানে এই তো অস্বীকার করার কিছু নাই। এবং আমরা যারা বিশেষ করে বামপন্থী দলগুলো সম্পর্কে আমি বেশ বলব, যেহেতু আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, এবং এই গণ অভ্যুত্থানের কিছুদিন আগে, মাসখানে আগেই আসলে সম্মেলনের মধ্য দিয়ে আমি বিদায় নিয়েছি। যার কারণে মানে এই ফেজগুলো সব আমাদের পরিচিত, আমাদের জুনিয়র, ঠিক আছে, এই যারা আসলে এই সুবিধাবাদী চরিত্র বা আসলে মূল স্টেমে ছিল। এখন দেখেন, আমরা আসলে ধরেন আমি 2012 সাল থেকে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত। আমি যখন 2012 সালে ছাত্রলীগের সাথে পাল্টাপাল্টি লড়াই করছি কবি নজরুল সরকারি কলেজে, এবং এরপরকার যে পরিমাণ আমাকে নির্মম ভাবে মারধর করছে, তারপর আসলে বেসিক্যালি আমি সিদ্ধান্ত নিছি যে আমি ছাত্র ইউনিয়ন করবো এবং এই ক্যাম্পাসেই করবো,
এবং সেটা আমি ছাত্রলীগের বিপক্ষে দাঁড়িয়ে সেটা করার আমার সৎ সাহস, এবং এটা বলছি যে এই দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা বারবার নিপীড়নে তাদের হাত থেকে শিকার হয়েছি, একাধিক মামলা খেয়েছি এই সময়কালে, জেল খেটেছি। আপনি যদি দেখেন, ঠিক আছে, এই সময়কালেও এই যে যুবলীগের এই যে রতন, ঠিক আছে, এই যে জুলাই আগস্টের এই মুভমেন্টের সময় 30 তারিখে আমাদেরকে ধরে নিয়ে রাস্তা দিয়ে, ঠিক আছে, আমাদের কিভাবে নির্মম ভাবে তার কাউন্সিল অফিস ওই পিটাইছে, ঠিক আছে, এই স্মৃতিগুলো তো আমরা ভুলে যাইনি, ঠিক আছে। এটা দীর্ঘ এক যুগের সময়কালের আমরা কথা বলতেছি। এখন আমাদের আসলে কেন আমরা লড়াইটা করলাম, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছি, ঠিক আছে। সেটা আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আসলে স্বাধীনতা পেয়েছি 1971 সালে, কিন্তু একটি সাম্যের বাংলাদেশ পাইনি, একটি মানবিক বাংলাদেশ আমরা পাইনি। আমরা টোটালটি সময় এই 54 বছর যারা আসলে শাসন কাঠামোতে ঘুরে ফিরে যারাই আসলে এইখানে এসেছে, সবাই আসলে এই মুক্তিযুদ্ধের সাথে, এই লড়াই সংগ্রামের সাথে বা চেতনার সাথে বেইমানি করেছে। এটা মানে চিরন্তন একটা সত্য ঘটনা। আমরা 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম, আমি মনে করেছিলাম যে এবার হয়তো বা একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো, একটি সাম্যের বাংলাদেশ পাবো, যেখানে আসলে সবাই সমান সুযোগ নিয়ে বসবাস করতে পারবে। কিন্তু 6 তারিখেই আসলে সেই ভুলটা আমার ভেঙে গেল। না, আমরা তো সেটা আসলে পাইনি। যখন আমি 6 তারিখে দেখলাম, আমরা 6 তারিখে যে সারা দেশে একটা লুটপাট তন্ত্র চলছে, ঠিক আছে। তারপরে যে জিনিসটা হলো যে স্বাধীনতার চিহ্নগুলো, বিশেষ করে ভাস্কর্য থেকে শুরু করে স্বাধীনতা জাদুঘর থেকে শুরু করে সব জায়গা টুকে এইগুলোকে ধ্বংস করা হচ্ছে। তার মানে কি? তার মানে সেই 1971 সালে পরাজিত শক্তিটা আবার জাগ্রত হয়েছে, সামনের সারিতে এসেছে, যার কারণে এই শক্তিটাকে মানে এই লড়াইটাকে পুরোপুরি তারা একটা কালো অধ্যায় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। এবং তাই হচ্ছে বাস্তবিক পরিপ্রেক্ষিতে এখন এই 17 মাসে আমরা দেখি গুম, দুর্নীতি, লুটপাট, আমরা পূর্বে যে শাসন ব্যবস্থা দেখি সেই শাসন ব্যবস্থায় ধরে বসছে। আপনি দেখবেন, ঠিক আছে, বন্দরগুলো, করিডোরগুলো কিভাবে আসলে চুক্তি স্বাক্ষর হলো সেই শেখ হাসিনার শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে। তো যে শেখ হাসিনার যে স্বৈরাচারী কাঠামোটা তৈরি করছে সেই কাঠামোর মধ্যে দিয়ে তো তৈরি হয়েছে। একটি রাজনৈতিক দলের সাথেও সে আলোচনা না করে রাষ্ট্রীয় এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি সরকার নেওয়ার কোন ধরনের সুযোগ নাই, সেই কাজটা সে করে যাচ্ছে। ধারাবাহিকতাই ওই প্রক্রিয়াই এরা একই কাজ চালিয়ে যাচ্ছে, একই কাজ করছে, যার কারণে আমরা আজকে আবার বাধ্য হচ্ছি কিন্তু সেই সমালোচনা করতে। আপনি মনে করেন না যে এই লড়াইটা কিন্তু আমরা থেমে আছি? আমরা যারা এই অভ্যুত্থানের সঠিক লড়াই, যারা মানে শেখ হাসিনার বিরুদ্ধে, ঠিক আছে, এই এক যুগেরও বেশি সময় ধরে আমরা লড়াই করছি, আমার মনে হয় সেই শক্তিটা যারা সৎভাবে রাজনীতি করে, জনগণের রাজনীতি করে, রাজনীতি একটি সমাজসেবা হিসেবে ধারণ করে, ঠিক আছে, তারা আমার মনে হয় যে, ঠিক আছে, আমার মতোই সেই লড়াইটা চলমান রেখেছে। নিশ্চয়ই সেই লড়াই সফল আমরা হবই। আমাদের 54 বছর পরে এসে আমরা এই 54 বছর তো অনেক আন্দোলন হয়েছে। আপনি একটু আগে বলতেছিলেন আমরা 71-এর পরেও যদি দেখি আমরা কিভাবে আসলে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটাইলাম, কিন্তু সেই এরশাদ সরকারেও যে 3 দলীয় জোটের যে রূপরেখা ছিল, যে শর্তগুলো ছিল, সেই শর্ত তো আওয়ামী লীগ মানে নাই, বিএনপি মানে নাই, ঠিক আছে, তারা তো ওই পথে হাঁটে নাই, যার কারণে আবার সেই স্বৈরতান্ত্রিক কাঠামোটা শক্তভাবে তৈরি হয়েছে এই 17 বছরে। আপনার মনে করছেন তারপরে এই সংকটটা সমাধান হবে, কিন্তু সেই সংকট সমাধান হয়নি। আমরা দেখছি এই অভ্যুত্থানের নেতা, আজকে আমরা বারবার যে একটু আগে প্রশ্ন করছিলেন তানভীর ভাইয়ের কাছে যে আসলে নির্বাচন নিয়ে একটা আশঙ্কার জায়গা আসলে আমি মনে করি যে শেখ হাসিনার সময়কালে বিশেষ করে আমি এক্সাম্পল যদি দেই 2014, 18 এবং 24-এর নির্বাচন, এই নির্বাচন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে, ঠিক আছে, 2026 সালে ঠিক একই প্রক্রিয়ার মধ্য দিয়ে আরেকটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আমি আশঙ্কা করি এবং ধারণা করি। মানে আপনাকে একটা কথা একটু বলতেছি, একটা উদাহরণ দিয়ে নেপাল শ্রীলঙ্কার উদাহরণটা যদি আমরা আনি, তাহলে শ্রীলঙ্কা একটা অভ্যুত্থান হয়ে গেছে, তারপরেই কিন্তু সেখানে একটা মাত্র 8 থেকে 9 মাসে একটু আপনার বলেছিল 8 থেকে 9 মাসের মধ্যে শ্রীলঙ্কার পুরো চিত্র তারা চেঞ্জ করতে পারছে। কারণ তাদের মধ্যে একটা জিনিস ছিল কি, অন্যায়ের বিরুদ্ধে আরেকটা অন্যায় নয়, আমি অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে যদি আরেকটা অন্যায় করি, এই যে আমরা মবের কথা, এখন আমি আপনার সেই প্রোগ্রামে দীপক দাদা ছিল, আমি গত বছর 23শে জুন মব এবং গণতন্ত্রের সংকটে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা 59, 71 সব জায়গায় গৌরবোজ্জ্বল ভূমিকা, এটা নিঃসন্দেহে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি 90-এর গণ অভ্যুত্থান, কিন্তু আমি বলছি যে বর্তমান সময়ে তাদেরকে যে রাজনীতিতে তারা ব্যস্ত,
এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যস্ত, সেক্ষেত্রে তাদের পড়াশোনার পরিসমাপ্তিটা কি ব্যাঘাত হবে না? আমি বর্তমান সময়ের কথা না, অবশ্যই সেটা ব্যাঘাত হবে, কিন্তু সেইটা নিয়ে আসলে মানে আমাদের এই ছাত্ররা সুবিধাভোগী, ঠিক আছে, আমি এক কথায় বলবো যে এই সুবিধাভোগী শিক্ষার্থীরা, ঠিক আছে, তারা আসলে কতটা ভাবে, আমার প্রথম প্রশ্ন। কারণ আমরা যখন দেখবো, ধরেন সাপোজ মনে করেন আমি কিছুদিন আগে আসিফ এবং মাহফুজ যেদিন পদত্যাগ করছে, তারপরের দিন আমি দুর্নীতি দমন কমিশন অফিসের সামনে দাঁড়িয়েছিলাম ছাত্র জনতার ব্যানারে। কারণ আমি জানি বা দেখেছি এই সময়কালে এসে, কারণ আসিফ তো আমাদেরই জুনিয়র ছোট ভাই ক্যাম্পাসেরই, বা নাহিদু বা মাহফুজু, কিন্তু এই সময়কালে মানে এই 17-18 মাসে মানে কি সোনার ডিম আসলে তারা পেল, আপনারা নিশ্চয়ই সেটা বুঝেন, জনগণও সেটা জানে যে আসলে তাদের শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক। ঠিক আছে, আমি মানে কেন একটু আগেই আমি কথাটা বলতেছিলাম, এই প্রসঙ্গে আসতেছিলাম, আপনি থামাই দিয়েছেন আমাকে, যে নির্বাচন কেন আমাদের আশঙ্কা মানে আমরা যে নির্বাচন একটি চাই, একটি গণতান্ত্রিক পরিবেশের যে নির্বাচন চাই, সেই নির্বাচন কেন সম্ভব না? এই সম্ভব না কারণ আপনি দেখেন যে মানে যেদিন থেকে নির্বাচন কমিশন মানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, সেদিন থেকেই তো উচিত ছিল যে বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাটা রুদ্র করা, ছোট করে নিয়ে আসা, যেটা আসলে আমার সংবিধানও আসলে বলে। ঠিক আছে, যে মানে তাদের রুটিন মাফিক কাজ করতো, পুরো ক্ষমতাটা নির্বাচন কমিশনের হাতে হস্তান্তর হতো। ঠিক আছে, সে শক্তিশালী করা হতো, তাহলে একটু সুষ্ঠু নির্বাচন করা হয়তো বা সম্ভব হতেও পারতো, কিন্তু সেই জায়গাটা হয় নাই। আপনি দেখেন আজকে এই যে হলফনামা, আমি হলফনামায় তো মানে এই আমাদের যারা নির্বাচনের প্রতিনিধি, হলফনামায় তো মানে বিশেষ করে আমরা এটা সবাই জানি যে বড় ধরনের একটা লুকানো তথ্য দিয়ে থাকি আসলে, যে এটা তো আসলে সঠিক না। ধরেন সাপোজ মনে করেন নাহিদ ইসলাম আমরা যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছে, অ্যাকাউন্টে দেখাইছে 10,000 টাকা। ঠিক আছে, এখন নাইলে সে লাখপতি বা কোটিপতির কাছে তার হলফনামায় যেটা দেখাইলো, এখন তার মাসিক বাৎসরিক ইনকাম দেখাইছে 6 লাখ টাকা। ঠিক আছে, এখন সে যে গাড়িটায় চলে, সেই গাড়িটার দাম কত, সে যেখানে থাকে, ঠিক আছে, সে বাসাটা, ঠিক আছে, সেটা যদি কথিত আছে, ঠিক আছে, কতটা সত্য আমি জানি না, ওইটা হলো যে সরকারের দেখার বিষয়, যে তার বাবা, ঠিক আছে, ওই বনশ্রীতে একটা মানে 10 তলা একটা বাড়ি দখল করছে। ঠিক আছে, এরকম মানে এই যে ঘটনাগুলো এখানে একটু শেয়ার করি দাদা, আপনার বলতে সুবিধা হবে, যে তারা তো আন্দোলন পরবর্তী একটা এনসিপি যাকে বলি আমরা কিংস পার্টি, সেইটার প্রয়োজনীয়তা কতখানি ছিল, এবং দেখতে দেখতে এই পার্টি মানেই তো কালকে ক্ষমতায় যাব এরকমের প্রত্যাশা করাটা আসলে পার্টির ভিত্তিটাকে মজবুত করে আস্তে আস্তে জনগণের কাছে যদি দিয়ে তার গ্রহণযোগ্যতা বাড়াতে পারতো, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এক্ষেত্রে তারা কি করলো, যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আমি এটা বলবো যে এই চেতনা বিরোধী লোকের সাথে মিশে গেল, তারা 300 সিট দেবে, দিল 30টা। এ ব্যাপারে আপনার একটু কথা শুনতে চাচ্ছি দাদা। এখন এনসিপি আমি প্রথমে আশাবাদী ছিলাম, ঠিক আছে, হয়তোবা বাংলাদেশে এই দ্বিদলীয় বৃত্তের বাইরে, ঠিক আছে, একটা নতুন শক্তি আসলে তৈরি করতে পারবে জাতীয় নাগরিক পার্টি। যদিও নাগরিক কমিটি ছিল প্রথমে, মানে খুব দ্রুত সময়ের মধ্যে একটা রাজনৈতিক দল করতে গেলে সেটা প্রেক্ষাপটটা একটু ভিন্ন, অনেক সময়ও আসলে নিতে হয়, জনগণের কাছে যেতে হয়, বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে আসলে যুক্ত হতে হয়, তারপর আসলে একটা রাজনৈতিক কাঠামো তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। সেই প্রেক্ষাপটে আসলে সুযোগটা দেয় নাই, যেহেতু আসলে মানে কিংস পার্টি হিসাবেই তাদের জন্ম, যার কারণে তাৎক্ষণিক এই কাজগুলো করছে। এখন দেখেন এইটা আসলে আমি বেশি একটা খারাপ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেছি না যে জামাতের সাথে জোট, আসলে এর বিকল্প আসলে এনসিপির জন্য কিছু নাই। কারণ কিছুদিন আগে জামাতের জেনারেল সেক্রেটারি সে কিন্তু স্পষ্টভাবেই একটা সমাবেশে বলছিল যে মানে জন্মদাতা বাপের চেয়ে বেশি বুঝো না তোমরা। তার মানেটা আসলে কি? মানেটা আসলে ওদিকে গিয়ে করে যে আসলে জামাতে ইসলামের, ঠিক আছে, মানে অরুজাত সন্তান এনসিপি, এর বিকল্প কিছু নাই। একসময় মানে এই 17 মাস এই তারেক জিয়া আসার আগ থেকেই আসলে আমরা দেখতেছিলাম যে কিংস পার্টি সরকার যেমনটি মানে তাদের প্রতি দুর্বল, এখনো দুর্বল আছে, জামাত ইসলাম এবং
কিংস পার্টি, এই দুইটা পার্টির সমন্বয়ে আসলে শাসন কাঠামোটা পরিচালিত হয়েছে, যে এসপি ট্রান্সফার, বদলি, পদোন্নতি, ডিসি পদোন্নতি, এগুলো সব তাদের কনসার্নে আসলে হয়েছে। এখন যদিও বিএনপি আসার পর প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে, সরকার আবার একটু ওই বিএনপি ওই জায়গাটায় দাদা যাবো আমি, একটা question আছে। বিএনপির তো দিকে আপনাকে এইখানে আর একটু সময় দিতে হবে, অন্যদের তো আমাদের হ্যাঁ, অবশ্যই। অবদানটাও তো শেষ পর্যায়ে। তো জনাব তারেক রহমান উনি আসার পূর্বের যে অবস্থাটা এবং পরবর্তী অবস্থাটা, এখানে কি কোনো আশা বা একটা ভারসাম্যপূর্ণ অবস্থা, এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ। এই সময়ের সাথে অত্যন্ত একটি প্রাসঙ্গিক প্রশ্ন আমাকে করেছেন। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো সম্মানিত বিশ্লেষক তাদের বিশ্লেষণ শুনলাম, তাদের অনেক কথাই আমার কথা। তো এই মুহূর্তে আমি আইটিভি বাংলার দর্শক শ্রোতা এবং সম্মানিত উপস্থাপক, সম্মানিত আলোচকবৃন্দ, সবাইকে আমার দল বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই। আমাকে বলা হয়েছে যে তারেক রহমান আসার আগে এবং পরের কথা। তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, একটা প্রক্রিয়ার মধ্যে তিনি বাইরে থাকলেও তিনি এই বিএনপিকে তিনি নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বেই এই বিএনপি পরিচালিত হয়েছে। দৃশ্যমান পরিবর্তন যেটা, সেটা বাইরে থেকে তাকে বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে পরিচালনা করতে হয়েছে দলকে, আর এখন তিনি এসে নিজে সশরীরে সবার সাথে সাক্ষাতে তিনি দল পরিচালনা করছেন। আসলেই এই দেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এটা অস্বীকার করার কিছু নেই। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সম্মুখ সারির একজন মুক্তিযোদ্ধা, তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি এই দেশকে দিয়েছেন অনেক। তার স্ত্রী অতি সম্প্রতি যিনি মারা গেলেন, আমার দুনিয়া থেকে চলে গেলেন, বেগম খালেদা জিয়া, তার ওই জাতির জন্য অনেক অবদান। তারই সন্তান তারেক রহমান, তিনিও আমি যেটা মনে করি তিনি তার পরিবারকে, তার বাবা এবং মায়ের যে আদর্শ সেটাকে ধারণ করেন, লালন করেন। কিন্তু উনি যে দেশে আসলেন, দেশে আসার পরে আমরা দেখলাম যে তিনি যখন আসলেন, ওনার কিছু চারিত্রিক যে কিছু বিষয়, তাকে মানে মঞ্চে বড় চেয়ার দেয়া হয়েছিল, সেই বড় চেয়ারকে তিনি সরিয়ে সব ছোট চেয়ারে বসলেন। তাদের যে কাজের মেয়ে ছিল, যিনি জেলও খেটেছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার সাথে জেলের সঙ্গী হয়েছিলেন, জেলের সাথী হয়েছিলেন, এটা ইতিহাসে বিরল। তাকে বোনের মর্যাদা দিলেন। এই ইনফরমেশন সম্ভবত সত্য না, ইনফরমেশনটা সত্য নয়। আমি আপনাকে যদি মিডিয়ার মাধ্যমে আমরা, কিন্তু ফাতেমা এখন আছে, তার ফ্যামিলির সাথে আছে, ফ্যামিলির কিন্তু সাথে আছে। এই ইনফরমেশনটা আসলে সত্য না। কিছুটা গ্যাপ বা থাকতে পারে। তারপরেও তার অনেক মহানুভবতা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা দেখলাম যে তিনি একজন শাসক হিসেবে তিনি কতটুকু সফল হবেন, এই ক্ষেত্রে আমার কিছুটা প্রশ্ন আছে। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে একটা প্রচলিত শব্দ খুব বেশি স্বীকৃত যে বিএনপি একটা চাঁদাবাজির দল, এবং এটা এমনিতেই আসে নাই, এই চাঁদাবাজি হচ্ছে এবং তারা ক্ষমতায় না থাকলেও তারা এই দেশের এই চাঁদাবাজির যে সিন্ডিকেট, এটা নিয়ন্ত্রণ করছে। তো এই যে অবস্থা, শুধু এটা কাপ্তান বাজারের চিত্র না। সেক্ষেত্রে একটু এটা আপনি দুঃখিত, কিন্তু আমি কেন বলতেছি সেটা হচ্ছে, আপনি একটা পার্টির মহাসচিব, লেবার পার্টি, বাংলাদেশ লেবার পার্টি আপনার মহাসচিব। আপনাকে যদি আপনি এক সময় বিএনপির সাথে জুটেছিলেন, হ্যাঁ ছিলাম, বিএনপি অনেকের সাথে আপনাদের গুড আন্ডারস্ট্যান্ডিং আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সময় সাবেক ছাত্র রাজনীতি করছি, এখন যেহেতু গণমাধ্যম প্ল্যাটফর্ম চলে, আমার এখন কোনো রাজনীতি নাই। কিন্তু আমি এটা কিন্তু শুনেন, আপনি একটা পার্টির মহাসচিব, এটা এজ এ আপনি, এটা কিন্তু ছোট বিষয় না, আপনার নিজের চালা দিতে হয়। সেক্ষেত্রে আপনি কি বিএনপির হাইকমান্ড কাউকে নক করেন নাই? হ্যাঁ নক করেছি। সেখানে আমাকে হয়তো চাঁদার পরিমাণটা
কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, এবং আমি যখন স্থানীয় দিতে হচ্ছে এবং স্থানীয় বিএনপির সাথে আমি যদি একটু বলি, স্থানীয় বিএনপির সাথে যখন যারা এটাকে নিয়ন্ত্রণ করে তাদের সাথে যখন আমি এটা নিগোজিয়েট করতে গেছি, আলোচনা করতে গেছি, সেখানে আমার ব্যবসা বন্ধ হয়েছিল। তারপরে এটাকে আমি একটা আবার এই প্রক্রিয়ার মাধ্যমে আলোচনার মধ্য দিয়ে, হাইকমান্ডের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে আমি আমার ব্যবসা ফেরত পেয়েছি। বাট আমাকে কিন্তু চাঁদা দিতে হচ্ছে, এবং আমার যারা লোকজন ওইখানে যারা কাজ করে তারা প্রতিনিয়ত হুমকি এবং থ্রেডের মধ্যে থাকে। এটা বিএনপির এই অবস্থাটা শুধুমাত্র কাপ্তান বাজার না, আমরা অতি সম্প্রতি আমরা দেখলাম, আমরা কারণ বাজারের যে চিত্রটা দেখলাম, সেখানে একজন স্পষ্ট একজন ওয়ার্ড পর্যায়ের একজন কর্মী সে বলেই ফেললো যে আওয়ামী লীগ দীর্ঘদিন এখানে চাঁদাবাজি করতো, আওয়ামী লীগ চাঁদাবাজি করার পরে তারা এখন নাই, এই দায়িত্বটা তো কাউকে না কাউকে নিতে হবে, সেই হিসেবে উনি দায়িত্বটা নিয়েছেন, এরকম একটা বিষয়। আচ্ছা, আমি একটু ঢুকি। আপনি যে সত্যটা উন্মোচন করলেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি সাহসী, আপনার নিজের সমস্যাটাই নিজে বললেন। তাহলে একজন প্রান্তিক লেভেলের এবং একজন দুর্বল শ্রেণীর লোক কতখানি সাফারার, সেটা আপনার বক্তব্য কিন্তু ফুটে ওঠে। এখন আমি আপনাকে পরে ফ্লোর দিচ্ছি, আপনি সাফারার, শুধু এই সাফারারটা আপনার আমরা যেহেতু সাফারার প্রান্তিক পর্যায়ের মানুষ, সারা দেশের মানুষ সাফারার। বিএনপি একটা জনপ্রিয় দল, বিএনপির এই দেশের জন্য অনেক ত্যাগ, বিএনপি এই দেশের জন্য বেগম খালেদা জিয়া অনেক কিছু করেছেন, অনেক অবদান। কিন্তু এই অবদানকে এক শ্রেণীর টাউট বাটপার যারা বিএনপির মধ্যে যে ঢুকে যারা চাঁদাবাজি করতেছে, এই জায়গায় আমি মনে করছি এখনো জনাব তারেক রহমান এই জায়গাটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন তিনি। এবং এই জন্য আজকে জামাত ইসলাম, আপনি বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে বিতর্ক আছে, যেটা মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে আপনি একটু ইশারায় হলেও বলেছেন বিতর্ক আছে। কিন্তু আপনি দেখেন এর বাইরেও জামাতের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? তাদের অপোজিশন কারা হইতে পারে? তারা সততা। আজকে এই যে আপনার নির্বাচন, ছাত্র সংসদ, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে যে নির্বাচনগুলো হচ্ছে, আপনি দেখেন সেখানে ভূমিধস বিজয় কেন হচ্ছে? তাদের চারিত্রিক দৃঢ়তা। আমি আমার ব্যাকগ্রাউন্ড, আমি আমার ছাত্র রাজনীতি শুরু, আমি ছাত্রলীগ দিয়ে আমার রাজনীতি শুরু। আমি এখন সবার মিডিয়ার সামনে বলতেছি, আমার প্রথম ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ছাত্রলীগ করেছি, তারপরে আমি যখন দেখলাম যে এই দল ছাত্রলীগের পরে যুবলীগ বা অন্য কোনো দল, সেটা 97-98 সালে যখন দেখলাম যে এই দল আদর্শচ্যুত, এই দল চেতনার ব্যবসায়ী, শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনার ফেনা তোলে, এরা লুণ্ঠন করে, এরা দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে না, তখন কিন্তু আমি ওই দলটা দীর্ঘদিন ছেড়ে দিয়েছিলাম। তারপরে আজকে আদর্শিক রাজনীতির বাংলাদেশ লেবার পার্টি একটা ছোট রাজনৈতিক দল, যেখানে আমি যদি ছাত্রলীগের আমি একটা ভালো জায়গায় ছিলাম, আমি ছাত্রলীগের রাজনীতি যদি করে যেতাম হয়তো ক্ষমতার অনেক কাছাকাছি বা ক্ষমতার স্বাদও হয়তো পেতাম, কিন্তু সেখানে কিন্তু সেই রাজনীতিটা করি নাই, আদর্শকে ধারণ করেছি। যেটা আমাদের তানভীর ভাই আমি আমার মনের কথাগুলো বলেছেন আক্ষেপের সাথে, বিপি নূর বা অন্যান্য যারা আছে, বিপি নূরকে আমি মনে করতাম যে তার অনেক সমালোচনা ছিল, নূরের মুসাদের সাথে সাক্ষাৎ থেকে শুরু করে তার সমালোচনা থাকলেও আমি তাকে মনে করতাম যে এই প্রজন্মের সবচেয়ে ক্রেজ এবং সম্ভাবনাময় রাজনীতিবিদ, এবং তাকে ইমরান খানের মতো, পাকিস্তানের ইমরান খানের মতো সম্ভাবনা আমি তার মধ্যে দেখতাম তার কথাবার্তায়। কিন্তু তিনি আদর্শকে কিভাবে বিক্রি করে দিলেন, তিনি স্পষ্ট বলতেন যে 10টা-20টা সিটের জন্য এই গণ অধিকার রাজনীতি করে না। তার বিষয়ে তানভীর ভাই কিন্তু স্পষ্ট অনেক যুক্তিপূর্ণ কথা বলেছেন। আজকে রাজনীতিতে আদর্শ নাই। আর এই জায়গাটা আমি মনে করি যে জামাতের যে অবস্থান তৈরি হচ্ছে, তাদের তাদের পার্টিতে শৃঙ্খলা, আমার জামাতের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, আমি অকপটে স্বীকার করছি যে আমার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ, আমার ছেলে ছাত্র শিবিরের সদস্য, আমার ছেলে অতি সম্প্রতি সে যখন ছাত্র শিবিরে নাম লেখাইছে, তারপরে থেকে আমার ছেলের মধ্যে আমি পরিবর্তন দেখছি। এটা স্পষ্ট। আমার ছেলের পরিবারের প্রতি যে দায়িত্ববোধ, সমাজের প্রতি দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ এবং শৃঙ্খলাগুলা বেড়েছে। ঠিক তেমনি শিবির যখন তার ক্যাম্পাসে যখন তার চরিত্র, বাস্তব চরিত্র, সুন্দর চরিত্র যখন ফুটিয়ে তোলে, তখন কিন্তু এটা সামগ্রিকভাবে কিন্তু ধারণ করে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এভাবেই জামাত তার অবস্থান, তার চারিত্রিক দৃঢ়তার মধ্য দিয়ে, তাদের আদর্শ শৃঙ্খলার মধ্য দিয়ে একাত্তরকে তারা, দীর্ঘদিনের একাত্তরকে কিন্তু তারা পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। 71-কে পিছনে রাখার কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, 71-কে পিছনে রাখার কোনো সুযোগ নেই। আপনার কি শেষ হয়েছে? না, শেষ। আমি একটু অন্য প্রসঙ্গে যাব। হ্যাঁ, অন্য প্রসঙ্গে যেতে আচ্ছা, পারি। গেল ওই টিএম কামরুল হাসান, আপনি তো যুগ্ম মহাসচিব প্রগতিশীল জাতীয়তাবাদী দল। আমাদের দলীয় জোটের শীর্ষ। তো আমাদের যে উপবাদ্য বিষয় আজকের, যে আদর্শের রাজনীতি না ভোগের রাজনীতি, তো এই আদর্শের রাজনীতি আর ভোগ, এখন আপনার কোন পাল্লা ভারী মনে হয়? এতক্ষণ আলোচনা শুনলাম, এখানে প্রথমে দীপক সাহেব একটা কথা বলেছেন যে ছাত্রদের ভূমিকা, জুলাই গণঅভ্যুত্থান ছাত্রদের জন্য ভূমিকা ছিল কম, ছাত্রদের না, আমি আপনাকে একটু কোঅর্ডিনেশন করি। দীপক দাদা বলছে যে এই গণ অভ্যুত্থানে ছাত্রদের অংশগ্রহণ ছিল ব্যাপক। এবং আমি একটা জায়গায় বলছি যে তাদেরকে এই রাজনীতিতে, আজকের রাজনীতিতে ইনভলভ হওয়া কতখানি সম্ভব, প্রশ্নটা এটা ছিল। কিন্তু 52 স্বীকার করছি, 69 স্বীকার করছি, আপনার মুক্তিযুদ্ধ স্বীকার করছি, কিন্তু তাদের ক্ষমতা রাজনীতিতে যুক্ত হওয়াটা, তখন সে সুন্দর অ্যান্সার দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি বৈষম্যের জায়গাটায় বলেন যে ভোগের রাজনীতি আর হয়েছে যে আপনার আদর্শের রাজনীতি, এই জায়গাটা কোন জায়গায় যায় ঠেকছে? এখানে আদর্শ রাজনীতি আর ভোগের রাজনীতি, এটা তো মনে করেন যে এতক্ষণ যে আমাদের তানভীর সাহেব, কি বলে মামুন সাহেব, দীপক সাহেব আলোচনা করছে, আলোচনাতে সবকিছু একটা উঠে আসে যে আমরা এই দেশে, আপনার আলোচনাটা আপনি করেন, আমরা এই দেশে যতভাবে সুন্দরভাবে দেশ গড়ার চেষ্টা করি, ঠিক আছে, চেষ্টা করি, কিন্তু এই চেষ্টার ভিতরে ব্যর্থ থাকে। এই চেষ্টার ভিতরে ব্যর্থ থাকে। সরকার যখন গণতান্ত্রিক সরকার একটা দেশ পরিচালনা করে, সেই পরিচালনার মধ্যে ভালো কাজের ভিতরে খারাপ কাজ থাকে। কারণ একটা দলের যে সরকার গঠনের মধ্যে অনেক রকমের লোক থাকে, সেইভাবে বিভিন্ন রকম বিভিন্ন অকারেন্স হয়, কোথাও ভালো কাজ হয়, কোথাও খারাপ কাজ হয়, সেইগুলো নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়। কিন্তু আসলে এগুলো আশা করা যায় না যে এই ধরনের কাজগুলো ঘটুক। কিন্তু এই দেশে বুকের রাজনীতি কখনো যাবে না। আদর্শ রাজনীতি আপনি বলতেছেন, আদর্শ রাজনীতি তো কোথাও নেই, আমরা মুখে শুধু আদর্শ বলি, কিন্তু আসলে কিন্তু আনতে তো হবে। কিন্তু সেই আনা জুলাই কোথাও নেই, এই কথাটা বললে কিন্তু আমি আবার জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে রাজনীতিটা, মানে যে একটা দেশ সুন্দর পরিচালনা, আমার ভাই আদর্শের রাজনীতি করে, অবশ্যই আমি তাকে সিলেক্ট করি। হ্যাঁ বলেন, ছাত্র ইউনিয়নকে আমি সিলেক্ট করি, বলেন, সেটা আমি বুঝি। আপনি বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে একটা সুন্দর দেশ পাবো, সেটাকে আদৌ আমরা পেয়েছি? না। বৈষম্য বলেন, বৈষম্যের জন্য আন্দোলন করলাম, কোটার জন্য আন্দোলন করলাম, সেখান থেকে বৈষম্য হলো, বৈষম্য থেকে সম্পদে আমরা পেয়েছি। আসো এই যে ভাই বললো যে ছিল 4 দোকানের বাকি, হ্যাঁ, ওই কি বলে ভাড়া দিতে পারতো না, জামা একটা করে থাকতো, এখন সে কোন কি বলে গাড়ি বহন করে, জুতা পরে 20,000 টাকা দেবেন। এই যে কথাগুলো, এগুলো কেন আসছে? শোনা যাচ্ছে যে হাঁসের মাংস খেতে ওয়েস্টার্নে, হ্যাঁ, ওয়েস্টার্নে তো বহুত এরকম আছে, আপনারা এগুলো আপনারা ভালো জানেন, এগুলো আমরা তো বেশি বলতে পারবো না। কিন্তু বলেছে যে আসলে দেখেন, মানে সামান্য থেকে কোথায় বলে এগুলো, তাই আসলে আমরা আদর্শ রাজনীতি কোথায় থেকে পাবো, কার কাছ থেকে পাবো? আমি একটা ছোট দল, উনি একটা ছোট দল, হ্যাঁ, উনি একটা ছাত্র ইউনিয়নের সভাপতি। তো সেই সময়তে আমরা কি পেয়েছি? আমরা কিন্তু কোনো আদর্শ কোনো কিছু পাইনি, শুধু বুগি পেয়েছি, বুগি দেখেছি। আদর্শটা যে তৈরি করবে সে জায়গাটাই তো নেই। হ্যাঁ, আদর্শ ছিল একমাত্র একজনের হাতেই, সেটা গণতন্ত্রের আদর্শ আপসহীন দেশটা এবং খালেদা জিয়া। উনি কখনোই আদর্শের বাইরে কাজ করেন নাই। কিন্তু আসলে যে দেশ পরিচালনা করতে যে বললাম যে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়, সেই ঘটনার জন্য কিন্তু আসলে একটা মানে এইভাবে একটা করা ভালো দেখ। স্যার, আপনাকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আমি একটা প্রসঙ্গে আপনাদের সাথে উত্থাপন করতে চাই। আমার উত্থাপন করাই কাজ, বিশ্লেষণ মতামত আপনারাই দিবেন। সেটা হলো যে সারা পৃথিবী ব্যাপী যুদ্ধ ধ্বংস চলছে। এর ভিতরে আমরা একটা খবর পেয়েছি, ভেনেজুয়েলা একটা স্বাধীন দেশ, সেখানে নিকোলাস মাদুরা
তাকে অপহরণ করছে আমেরিকা, এবং 303 বিলিয়ন ব্যারেল তেল মজুদ ছিল, লিটার না। তো সেক্ষেত্রে তাদের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া টোটাল অপারেশনের বয়স ছিল 3 ঘন্টা মতো, আর তাকে প্রেসিডেন্ট প্রসাদ থেকে টেক কেয়ার করছে হয়েছে মাত্র 3 মিনিট কত সেকেন্ড, এই স্বল্প সময়। এবং সেখানে মাচাদো নামে এক ব্যক্তি, মহিলা, ওনাকে বলছে যে তুমি তোমার দেশে যাও এবং একটা গণ অভ্যুত্থানের প্রক্রিয়া করো। তো মাচাদো ব্যর্থ, এবং নিকোলাস মাদুরোর পক্ষে টোটাল ভেনেজুয়েলা সহ সারা বিশ্ব উত্তাপ। এক্ষেত্রে এই ভেনেজুয়েলার প্রসঙ্গটা আনলাম এই কারণে যে আমাদের দেশে সাদৃশ্যমান কোথায়, অসাদৃশ্য কোথায়, এই জায়গাটায় আমি প্রথমে তানভীর ভাইকে বলবো। হ্যাঁ, মামুন ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে উনি ভূমিধস বিজয়ের কথা বলছে ছাত্র শিবিরের। এটা একটা অশনি সংকেত আমাদের রাজনীতির জন্য। তবে আপনার 90-এর আগে ছাত্র সংসদ নির্বাচন গুলোতে আপনার বাম ছাত্র সংগঠনগুলো জয় জয়কার ছিল, দীপক দাদা ভালো বলতাম, কিন্তু তারা কিন্তু রাজনীতিতে 90-এর বলিষ্ঠ হতে পারে। ইনু সাহেব, হাজালক ইনু সাহেব আইসা, রব সাহেব মন্ত্রী হইল, জাসদ ভেঙে গেল। ইনু সাহেব মন্ত্রী হইল, জাসদ ভেঙে গেল। তো মূল যে বিষয়টা হচ্ছে, এটা অশনি সংকেত কেন, সেটা হচ্ছে আপনার ছাত্রলীগ ক্যাম্পাস গুলোতে নাই। যে ছাত্র দল এত নির্যাতিত নিপীড়িত হইল, যে ছাত্র দলের পঙ্গুত্ব বরণ করলো, যে ছাত্র দল মামলা খাইলো, যে ছাত্র দল ক্যাম্পাসে থাকতে পারলো, ভাই এখন যারা ছাত্র সংসদ গুলোতে বিজয় হইতেছে এরা কারা? কারণ আমি আমার এলাকাতে যদি নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াই, আমি যদি মানুষের অর্থনৈতিক সংকটে পাশে দাঁড়াই, আমি যদি মানুষের বিপদের সময় পাশে দাঁড়াই, আমি যদি রাতের অন্ধকারে মানুষ আমাকে পাশে পায়, তাহলে আমাকে ভোট না দেয়া যে লোকটা লিফটের 9 তলায় থাকে, যাকে মানুষ সকাল বিকাল 2 বার হয়তো দেখে, আপনারা চোখে দেখেন, সেই লোকটা যদি জয়ী হয়, এর পিছনে কি আছে? এটা একটা অশনি সংকেত। এরা না, আমি একটু শেষ করতে এরা হচ্ছে তারা যারা সেশন জট, যারা বিভিন্ন, ইতিমধ্যেই আমরা ডাকসুর যে নির্বাচন হলো, ডাকসুর যে সভাপতি হলো সাদিক কাইয়ুম, বা ডাকসুর প্যানেল প্রায় পূর্ণ প্যানেলই তো ঢাকা ইউনিভার্সিটি, সেখানে পরিবর্তন গুলো দেখছেন? সেখানে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আপনার ছাত্র শিবিরের নেতৃত্বে যারা দেয়, ছাত্র শিবিরের নেতৃত্ব যারা দেয়, 5ই আগস্ট আগে তাদের কেউ চিনতো না ভাই। এটা পরিবর্তন আসছে, আমি এখানে ইন্টারভিউ করি, আমি এক 30 সেকেন্ড পরিবর্তন আসছে কি জানেন? আসছে হইলো মানে ডাকসু ভবনে এসি লাগছে, ঠিক আছে, এইখানে মানে এই কোনদিন ডাকসু ভবনে, ঠিক আছে, এই এসি চাও ছিল না। না না, আমি সেখানে খাবার মান, ইউনিভার্সিটির পরিবেশ, আমি গত 2 দিন আগেও সেখানে গিয়ে আসছি। আমি তো বলি 30 সেকেন্ডের মধ্যে বলবো। বিষয়টা হচ্ছে যে ছাত্র শিবির, তরুণ সমাজ বা ছাত্র সমাজ, ছাত্র সমাজ কি মানে তাদেরকে আপনি কি মানে তাদেরকে কি বলবেন? গণতান্ত্রিক রাষ্ট্র, আমি আপনাকে বলি গণতান্ত্রিক রাষ্ট্র, আপনার রাজনীতি করবে রাজনীতির ভাষায়, আপনার রাজনীতি হবে প্রকাশ্য দিবালোকের মতো, কিন্তু আপনি কখনো ছাত্রলীগ, কখনো আপনার ছাত্র শিবির, এটা তো হয় না। আপনার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা ছিল ছাত্র শিবিরের, তাদের প্রত্যেকের পাশে ছাত্রলীগের লেবাস আছে ভাই, এটা অস্বীকার করেন না। মিডিয়ার যুগ, কৌশল, রাজনীতিতে কৌশল, ছাত্র রাজনীতি হোক আর যে রাজনীতি, কৌশল থাকতে পারে। কৌশলে আপনি জনগণকে তো বোকা বানাতে পারেন না, আপনার ছাত্র সমাজের বোকা বানাতে পারেন না। ছাত্র সমাজ কি বোকা? যারা ভোট দিচ্ছে, ছাত্র সমাজ যারা ভোট দিচ্ছে তারা কি বোকা? ডাকসু নির্বাচনে ছাত্র সমাজ না এখানে। তানভীর ভাই, আমি একটা কথা বলি, এই নির্বাচন নিয়েই আমার যথেষ্ট পরিমাণ মানে রয়েছে, সন্দেহ রয়েছে যে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে
এই নির্বাচনগুলো হয়েছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আপনি দেখেন, সাপোজ এক্সাম্পল দিই, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন যদি মানে এই 32,000 ভোটার, ঠিক আছে, ওই দিন ভোট কেন্দ্রে আসতো আর যদি ভোট দিত, তাহলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা স্বপন আমার দোকানে তো আড্ডা বেশি দেই, ওই দোকানে দাঁড়াবার মতো জায়গা থাকতো না। কিন্তু আমি শেষ করি, আমরা কিন্তু ওই দিন দেখছি একবারে ফাঁকা, লাইনের সারিও দেখছি কিন্তু কম। মানে আমি মনে করি যে কারচুপির কথা প্রসঙ্গ আনছেন, অবশ্যই তাহলে আপনি মনে করেন যে এই সময়ের জন্য মানে জামাত বা ছাত্র শিবির এরা খুব শক্তিশালী, যারা কারচুপি বিএনপি বা ছাত্র দলকে টেক ওভার করে কারচুপি করতে পারে, এত বেশি শক্তিশালী আপনি মনে করছেন? শিক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে, অধিকাংশ জায়গায় সেটা হচ্ছে এই জাতীয় নির্বাচন যখন আওয়ামী লীগের পতন হয়েছে, এর সবচেয়ে শর্ট টাইমে হওয়া উচিত ছিল, কারণ শর্ট টাইমে তখন হইলে একটা নির্বাচিত সরকার কমিটির পক্ষ থাকে। আপনি এই নির্বাচন এত যে বিলম্ব হওয়ার মূল আপনার এই গেমটাই ছিল জামাত ইসলাম, কারণ তারা পিয়ার, কখনো গণভোট, কখনো আপনার এই উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। শোনেন ভাই, একটু বলে না, রাজনীতি আপনি করেন, কিন্তু সেই কৌশলে যদি জনগণ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই কৌশল ক্ষতিগ্রস্ত করার মতো কোনো কৌশল। আমার প্রশ্নটা বোধহয় যে একটু ভিন্ন জায়গায় চলে গেছে, তারপরেও মূল্যবান বলবো। একজনে কথা বলেন, সেটা আমি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের কাছে আমি আবেদন করবো। এখন নিকোলাস মাদুরোর প্রসঙ্গ স্যার আমি বলতেছি, এই দাদা আপনি দুটো কথা বলছেন, সেটা হলো যে আগামীতে আর একটা জাতীয় নির্বাচন আসতেও পারে এই নির্বাচনের পরে, এই কথাটা আপনি বলছেন, এইটার একটু ব্যাখ্যা দেন। না, আমি এই কথা বলছি যে এই যে ধারাবাহিকতায়, সেই ধারাবাহিকতা আর একটা নির্বাচন হচ্ছে 2026 সালে, ঠিক আছে, এই শেখ হাসিনার অনুরূপ আরেকটি নির্বাচন, হয়তোবা সেটা আমি দামি নির্বাচনও হতে পারে, হয়তোবা ওই দিনের ভোট রাতে হওয়ার নির্বাচনও হতে পারে, বা একপাক্ষিক ভাবে 153 আসন নিন, এইরকম একটা। হ্যাঁ, কারণ আপনি দেখবেন, ঠিক আছে, আমি বলছি নির্বাচন কাঠামো শক্তিশালী করার জন্য। আপনি শক্তিশালী করা হয়েছে এই সময়কালে, সব ক্ষমতা তো মানে ইউনুসের হাতে, মানে একবার এস্টেট কার্ড বলি, আমি বলতেছিলাম যে কথাটা, যে প্রসঙ্গ, এই যে হলফনামা, আপনার হলফনামা স্পষ্ট দুর্নীতি অনুসরণের কাজ কি? আমি যদি বেসিকলি ভাবে প্রশ্ন করি, দেখেন এখনো আমার কাছে প্রমাণ আছে, ঠিক আছে, আমি চাইলে দেখাইতে পারি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম, ঠিক আছে, নাহিদ ইসলাম এবং আসিফের যে দুইজন পিএস ছিল, যে ঠিক আছে, মুয়াজ্জেম এবং হলো যে মাহফুজ ভুইয়া, ঠিক আছে, এই যে এদের নামে একজনের নামে একাধিক অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা আছে, একটা অভিযোগেরও সুষ্ঠু তদন্ত করে নাই। আমি স্পষ্ট মানে এই কথাটাই আমি বলি যে আসলে সে আসলে তদন্ত আসলে করতে পারবে না, কারণ তার নিয়োগ প্রক্রিয়া নিয়েই মানে বড় ধরনের একটা অর্থনৈতিক লেনদেনের অভিযোগ এইটা চলমান আছে, মানুষের মুখে মুখে শোনা যায়, যার কারণে আমাদের এই যে কাঠামোগত এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তো আমরা স্বাধীন করিনি। আইসা আপনি দেখতে পারবেন একটা মানে আপনার বিচার বিভাগ, এই যে আসিফ নজরুল এত লাফালাফি করে, এত বড় বড় লম্বা লম্বা কথা বলে, বিচার বিভাগ কি স্বাধীন হওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অবলম্বন করছে? করে নাই। যদি করতো, আপনি দেখেন যে ছেলেটা আপনার প্রকাশ্যে বলে আমি পুলিশ হত্যা করছি, সন্তোষের মতো আমি পুড়িয়ে দিয়েছি, আমি জেলখানে হামলা করছি, ঠিক আছে, তাকে একদিনের মধ্যে মানে রাতে জরুরি মানে আদালত ডেকে তাকে জামিনে বের করে নিয়ে আসা হয়, ঠিক আছে। সুরভিকে মানে নিছে আপনার 3 দিনের রিমান্ডে নিছে, সেই রিমান্ডটা শেষ মানে রিমান্ডের আদেশ দিছে বিকাল বেলা, রাত্রে বেলা তার জামিন হয়েছে। এটা কি বিচার ব্যবস্থা প্রক্রিয়া? ধন্যবাদ। মানে ভাইয়ের কথায় আমি একটু যদি যোগ করি, ওনার কথায় বিচার বিভাগ, গত অল্প কয়েকদিন আগের একটা উদাহরণ আমি যদি দেই, একটা 5ই আগস্টেরই একটি মামলায় সেখানে আমি এজলাসে উপস্থিত ছিলাম। আমি মানে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে বলতেছি যে 2জন জাজ থাকেন, জিজ্ঞেস করছেন যে অ্যাডভোকেটকে যে এটার আসামি কয় তারিখে অ্যারেস্ট হয়েছে। অ্যাডভোকেট সেটা জানে না, কারণ সে শিওর ছিল এটা জামিন হবে, আগে থেকেই একটা লিয়াজু ছিল, প্রিপারেশন ছিল। শুধু সে বলছে অমুক স্যার
কোনো এক বিশেষ দলের, আমি বলবো না, যারা প্রভাবশালী অমুক স্যার এটা মেনশন করবেন। শুধু বিএনপি একাই কি প্রভাবশালী বর্তমানে রাজনীতি? আমি বিএনপি বা জামাত এখানে কাউকে কিন্তু মেনশন করি না। প্রভাব, বিচার বিভাগে যে প্রভাব আছে আমি সেটার কথা বলছি। এখনো বিচার বিভাগ, আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে কিন্তু আমরা এই ধরনের বিচার ব্যবস্থা কিন্তু আমরা দেখতে চাই নাই। এখানে আমি এখানে বিএনপির কথা বলি নাই, এখানে বলছি যে বিচার বিভাগ ঠিক আছে, প্রভাবান্বিত। ঠিক আছে, এটা আসলেই এই ভাই যেটা বললো যে এই মানে এটা তো কোনো দলীয় সরকার না, এই সরকারের আমলে অন্তত আমরা বিচার বিভাগকে এরকম দেখতে চাই না। শুধু বিচার বিভাগ না, রাষ্ট্রের সমস্ত জায়গায়, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আপনি দুর্নীতি। তারাও কি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা এসেছে, যারা উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম, এর মধ্যে ভালো আছে, ম্যাক্সিমাম দুর্নীতিতে লিপ্ত, এবং এদের বিচারও হওয়া উচিত। এবং এই বিচার এই তরুণ প্রজন্ম এদের বিচার করতে বাধ্য করবে, এরকম আমরা প্রত্যাশা রাখি যে আগামী দিনে একটি পরিবর্তন আসবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনের মধ্য দিয়ে এবং তরুণ প্রজন্মের জাগরণের মধ্য দিয়ে। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আব্দুল্লাহ আল মামুন, এই সামনে নির্বাচনে আপনার প্রস্তুতি বা আপনার মূল্যায়নটা কিরকম? বিষয় হলো যে জনগণের জন্য আপনার কাজ করে যা, প্রতিবাদ জানানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। তো এই যে বিষয়গুলো, যে নির্বাচনে আমরা বিএনপির সাথে আছি, নির্বাচন আমরা আশা করতেছি যে 12 ফেব্রুয়ারি একটি সুন্দর একটি নির্বাচন দিবে, সেই নির্বাচনে একটি গণতন্ত্র সবচেয়ে ঐতিহাসিক ঘটনা ওনাদের জোট থেকে হয়েছে। হ্যাঁ, আপনার দল বিলুপ্তি করছে গ্যাসের টিকিট, তো এটা অশনি সংকেত, রাজনীতির জন্য এটা অশনি সংকেত ভাই। অবশ্যই আপনার এহসানুল হুদা, এই দলটা জাতীয় দল, ওনার বাড়ি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ 5। উনি এই ভদ্রলোক, উনি ওনার বাবার হাতের ধরা দল, এই দল উনি বিলুপ্ত করে উনি গিয়ে আপনার ধানের শীষ প্রতীক নিছে। ইভেন সংবাদ সম্মেলনে এটা রাজনীতির জন্য কত অশনি সংকেত দিতে পারে। রাশেদ খান একটা পার্টি নিবন্ধিত রাজনৈতিক দল, এবং আপনি কি বুঝেন যে তারা যে অবস্থান রাজনীতি তৈরি করছিল, একটা পার্টির সেক্রেটারি থেকে এমপি পদ কেন মূল্যায়ন আমার কাছে বেশি হবে ভাই? কারণ এখানে জাদু আছে, ওখানে ঘষা দিলে আপনার সিঙ্গাপুরে ফ্ল্যাট হবে, এমপি পদ ঘষা দিলে মালয়েশিয়াতে বাড়ি হবে, ওখানে ঘষা দিলে সুইস ব্যাংকের টাকা হবে। ললি আহমেদকে চ্যালেঞ্জ করে শাহাদাত হোসেন সেলিম, সে আবার এলডিবি করলেন। আচ্ছা, ধন্যবাদ অডিয়েন্সকে এবং দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আইটিভি বাংলাকে ধন্যবাদ। আজকে যে আলোচনা সার গভীর এবং গভীরতা আছে, এবং এখানে যারা উপস্থিত আছেন, আর একটা জায়গা থেকে আমি এবং আমার চ্যানেল হাইলি অ্যাপ্রিসিয়েট করে যে আগে আমরা যে মুখগুলো দেখতাম, দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। এখন নতুন দল গড়ে উঠুক, নতুন নেতৃত্ব গড়ে উঠুক এবং নতুন প্রজন্ম গড়ে উঠুক, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টক শো শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।